টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো। যেহেতু ট্যাক্স সিজন চলছে, স্বভাবত ট্যাক্স নিয়ে কথা বলাটাই স্বাভাবিক। তবে আজকে আমরা খুব আলোচনার মধ্যে দিয়ে সুখবর দিয়ে শুরু করতে চাই। যদিও এটা পুরোপুরি ম্যাচিওর্ড না, কিন্তু তারপরেও আমরা এটাকে সুখবরই বলবো যে পরিবার প্রতি $5,000 ডোজ স্টিমুলাস চেক, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কারা পাবেন, কখন পাবেন এবং কি কি শর্তের ভিত্তিতে এই $5,000 স্টিমুলাস চেকটি আমরা পেতে যাচ্ছি বা পাবো কি না, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো পুরোপুরিভাবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সেই সাথে স্বাগত সকল টিভিএনের দর্শক শ্রোতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং খুব সুখবর দিয়ে আজকে আমরা শুরু করতে যাব, যদিও কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আপনি থাকেন, সবসময় দুটো কুইজ আমরা দিয়ে থাকি। সেই কুইজ দুটি আগে প্রথমে আমরা দেখব, তারপরে আমরা সেই সুখবর দিয়ে পরিবার প্রতি $5,000 ডোজ স্টিমুলাস চেকটা আমরা কারা পাবো, কীভাবে পাবো, কখন পাবো, কোন শর্তের ভিত্তিতে পাবো, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা কুইজের কথায় আসি। যদিও আমরা বারবারই বলি কুইজটা দেওয়ার অর্থ এই নয় যে আমরা দর্শকদেরকে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া বা তাদের জ্ঞান যাচাই করা, তা নয়। এটা হচ্ছে দর্শকদের সাথে আমাদের ইন্টিমেসিটা গ্রো করার জন্য আমরা দিয়ে থাকি। কারণ আমরা জানি এই উত্তরগুলো অনেকেই জানে, তবে তাদের জন্য সুবিধা হয় যারা জানেন না। প্রথম ট্যাক্স কুইজটি হচ্ছে, ক্যান কলেজ টিউশন ক্রেডিট বি ক্লেমড আফটার ফার্স্ট 4 years অফ দি কলেজ? এটার উত্তর ইয়েস অথবা নো কোনটি হবে? এবং দ্বিতীয়টি হচ্ছে, ক্যান ইউ বি এবল টু ট্রান্সফার ইলেকট্রিক ভেহিকেল, যেটাকে আমরা ইভি বলি, সেই ইভি ক্রেডিট অ্যামাউন্ট টু দ্য ডিলার অ্যাট দি টাইম অফ পারচেস টু রিসিভ অ্যান ইমিডিয়েট ফিনান্সিয়াল বেনিফিট ইন প্লেস অফ এ ট্যাক্স ক্রেডিট, ইয়েস অর নো? এই দুটো সম্পর্কে যদি প্রথমেই একটু বলেন। ধন্যবাদ আবারও রানা ভাই। হ্যাঁ, প্রথম কুইজটি হচ্ছে যে ক্যান কলেজ টিউশন ক্রেডিট বি ক্লেইমড আফটার ফার্স্ট 4 years অফ দ্য কলেজ। তার অর্থ হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যখন কলেজে যাচ্ছে এবং আমরা যদি টিউশন অথবা কোয়ালিফাইড এক্সপেন্স বেয়ার করে থাকি ইন দ্য কলেজ, তার অর্থ হচ্ছে আমরা ডর্মে থাকে অথবা তার ফুড এবং লজিংয়ের জন্য যেই খরচগুলো করি, সেটা কিন্তু কোয়ালিফাইড এক্সপেন্স নয়। কোয়ালিফাইড এক্সপেন্সের মধ্যে পড়ে টিউশন, বুকস, এবং যদি কোনো ইকুইপমেন্টস অথবা আদার নেসেসারি ডকুমেন্টস, অথবা কোনো পরীক্ষা প্রিপারেশনের জন্য যদি কোনো অনলাইন কোথাও তাকে জয়েন করতে হয়, এবং সেখানে তার যেই খরচগুলো, স্টুডেন্টের যেই খরচগুলো, সেগুলো প্রথম 4 বছরের পর, অর্থাৎ গ্র্যাজুয়েশন করে ফেললো স্টুডেন্ট, তারপরেও কি কলেজ টিউশন ক্রেডিট অথবা ইউনিভার্সিটি টিউশন ক্রেডিট ক্লেম করা যায় কি না? এটার উত্তর হবে ইয়েস, এটা করা যায়। প্রথম 4 বছর যেই ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। আর পরবর্তীতে 4 বছরের পর মাস্টার্স প্রোগ্রাম অথবা অন্যান্য প্রোগ্রামে যখন স্টুডেন্ট যায়,
তখন যেই ক্রেডিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলি লাইফ টাইম লার্নিং ক্রেডিট। ক্রেডিটের অংশটা প্রথম 4 বছরের পর কমে আসে, বাট স্টিল এটার কোনো ডেডলাইন নাই। যতদিন না পর্যন্ত আপনি যে কোনো সাবজেক্টে অথবা যে কোনো কিছুতে আপনি ডিগ্রি পার্সু করছেন এবং আপনি পড়ছেন এবং এতে যেই টিউশন এবং আদার্স এক্সপেন্সেস থাকে সেটার জন্য ক্রেডিট ক্লেম করতে পারেন। টিউশন ক্রেডিটের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে 1098-T ফর্মটি। অতএব কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে 1098-T ফর্মটি থাকলে আপনি প্রথম 4 বছর আমেরিকান অপরচুনিটি ক্রেডিট এবং পরবর্তী বছরগুলোতে আপনি লাইফ টাইম লার্নিং ক্রেডিট ক্লেম করতে পারবেন। অনেক ধন্যবাদ। দুটো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি, সুতরাং এটা নিয়ে আজকে আমরা বেশি আর কথা বলতে চাই না। আজকে আমরা যে কুইজ বাকি রয়ে গেছে আরেকটি দ্বিতীয়টি আছে। সেকেন্ড কুইজটি হচ্ছে, ক্যান ইউ বি এবল টু ট্রান্সফার ইলেকট্রিক ভেহিকেল ক্রেডিট amount to the dealer at the time of purchase to receive an immediate financial benefit in place of a tax credit? দ্বিতীয় কুইজটি হচ্ছে যে আপনি গাড়ি ইলেকট্রিক ভেহিকেল কেনার সময় আপনি কি আপনার ক্রেডিটটা ইমিডিয়েটলি পাবার জন্য ক্রেডিটটা ডিলারকে ট্রান্সফার করে দিতে পারেন কিনা, যেখানে ডিলার আপনার গাড়ির দামটি কমিয়ে দিবে। হ্যাঁ, অর্থাৎ মূল দাম থেকে ওই ক্রেডিটটি বাদ দিয়ে দিবে। এটার উত্তর হচ্ছে ইয়েস, এবং এটা অনেকেই করতে পছন্দ করেন। এই কারণে আপনি যদি নিজে ক্রেডিটটা ক্লেম করতে চান তাহলে আপনাকে ফুল প্রাইস দিয়ে গাড়িটা কিনতে হবে এবং আপনাকে ক্রেডিটের জন্য কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে, এবং এই সুযোগটা আগে ছিল না। 2024 থেকে আইআরএস এই সুযোগ করে দিয়েছে। আপনি আপনার ক্রেডিটটা ট্রান্সফার করে দিতে পারেন ডিলারকে, এবং ডিলার আপনার গাড়ির মূল্য সমপরিমাণ ক্রেডিটের সমপরিমাণ অঙ্ক কমিয়ে দিবে। তো অতএব এই প্রশ্নের উত্তরও হচ্ছে ইয়েস। অর্থাৎ আজকে আমাদের দুটো কুইজই ইয়েস, এবং দ্বিতীয়টি যেটা ছিল সেটি আপনি বললেন 2024 থেকে এটা শুরু হয়েছে। এর আগে অবশ্য তা ছিল না। আগে ট্যাক্স যদি লায়াবিলিটি থাকতো তাহলে সেটা সমন্বয় করা হতো। এখন আর ওই ঝামেলার মধ্যে নেই। এখন একেবারে ট্যাক্স ও করুক আর নাই করুক, লায়াবিলিটি থাকুক আর নাই থাকুক, কিনলেই সাথে সাথে আমরা এটার সুবিধাটা পেয়ে যাচ্ছি, তাই তো? জি, অনেক ধন্যবাদ। তো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আর কথা বলতে চাই না, কারণ আজকে আমরা এই পরিবার প্রতি যে $5,000 ডোজ স্টিমুলাস চেক, এইটা নিয়ে আমাদের মেইন স্ট্রিমের যে সমস্ত মিডিয়াগুলো আছে, সেটা পেপার প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত জায়গায় বেশ একটা তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমরাও একদিন আলোচনা করেছি, তারপরও আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে এই কারণে যে বিষয়টি কি খুব সহজ হবে এমনও হয়তো নয়, আবার খুব সহজ হয়ে যেতে পারে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে একটি কথা, উনি যা চান মোটামুটি সেটা হয়ে যান। এবং আমরা জানি যে এই প্রস্তাবটি যে বিনিয়োগ প্রতিষ্ঠানের সিইও জেমস ফিশব্যাক প্রথমেই যেটা বলার চেষ্টা করেছিলেন যে সরকারের যে সমস্ত মানে ফান্ড থেকে টাকাগুলো সঞ্চয় হবে, ওনার প্রস্তাবে $2 ট্রিলিয়ন সেভ হবে বা সঞ্চয় হবে, সেখান থেকে 20% ডিভিডেন্ড হিসেবে যারা করদাতা আছে তাদেরকে দিয়ে দেবে, এবং সেটাই হচ্ছে এই ডোজের যে প্ল্যান। এবং পরবর্তীতে আমরা দেখেছি ইলন মাস্কও এটাকে সম্মতি দিয়েছে এবং প্রেসিডেন্ট সাথে কথা বলেছেন, প্রেসিডেন্টও সেটার ব্যাপারে উৎসাহিত হয়েছেন। তো এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে, এবং সাধারণত আমরা দেখেছি যে এই গ্রীষ্মের মধ্যেই আমরা টাকাটা পেতে পারি এমন প্রতিশ্রুতিও আমরা দেখেছি। তো এই বিষয়টি যে $5,000 পরিবার প্রতি, এটা বিশাল একটা অ্যামাউন্ট আমাদের জন্য এবং খুবই ভালো খবর। এটা কারা পেতে পারি, আমরা কখন পেতে পারি এবং কোন কোন শর্তের ভিত্তিতে এটা আমরা পেতে পারি, এইটা নিয়ে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি বিস্তারিত আলোচনা করেন। এখন আপনারা প্রতিদিন ট্যাক্স ফাইল করছেন, এই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন, তাতে করে আপনাদের জন্য সহজ হবে উত্তরটা দিতে, বা খুব অনেকে হয়তো আজকের অনুষ্ঠানে আলোচনা করার পরেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। জনাব পারভেজ কাজী।
ধন্যবাদ রানা ভাই। ডোজ ডিভিডেন্ড এটা একটা খুব উচ্চভিলাষী প্রজেক্ট আমি বলতে চাই, এই কারণে যে এটা, হ্যাঁ, জেমস ফিশব্যাক উনি প্রথম এটা নিয়ে মুখ খুলেন। তারপর দেখা গেল যে ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, এইটার যে কর্ণধার এলন মাস্ক তার সাথে সুর মেলালেন, এবং তার পরপরই দেখছি যে আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প উনিও এটায় সম্মত হয়েছেন, এবং উনি বলছেন যে এটা অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত আনন্দের সংবাদ যে আমরা করদাতাদের যাদের টাকাগুলো সেভ করব, অপচয় বন্ধ করব, অথবা গভর্নমেন্ট ইফিসিয়েন্সির মাধ্যমে যেই টাকাগুলো সেভ করা হবে, সঞ্চয় হবে, সেই টাকা থেকে 20% যারা কর দিয়ে থাকেন তাদেরকে 5,000 প্রতি হাউজ হোল্ড, এবং ওরা ধারণা করছে, এটা যদিও খুব অ্যাকুরেট নয়, অ্যাবাউট 79 মিলিয়ন হাউজ হোল্ড এই টাকাটা পাবে। এবং কখনো শুনছি এটা 2026-এ দেয়া হবে, কখনো শুনছি তার আগেও হয়তো দেয়া যেতে পারে। কিন্তু যেভাবে টাকা সঞ্চয় হচ্ছে, ওদের টার্গেটেড অ্যামাউন্ট হচ্ছে $2 ট্রিলিয়ন। এই টাকাটা যদি সেভ করতে পারে তাহলেই শুধুমাত্র এটা সম্ভব হবে। ইতিমধ্যে তো যতদূর আমরা দেখেছি ইতিমধ্যে $55 বিলিয়ন সঞ্চয় হয়ে গেছে। না, ইতিমধ্যে হ্যাঁ, মান্থলি ওরা একটা টার্গেট করেছে 110, কিন্তু ওরা 55 প্রথম মাসে রিচ করতে পেরেছে, এবং ওরা আশা করছে যে ওদের টার্গেটে ওরা পৌঁছাতে পারবে। ওর জন্যই আমি বলছি যে এটা একটু উচ্চভিলাষী একটা প্রজেক্ট, কতখানি রিচেবল, কতখানি সম্ভব হবে হবে না সেগুলোর কথায় পরে আসবো। কিন্তু রেগুলার স্টিমুলাস থেকে এখানে কিন্তু কিছু পার্থক্য আছে। প্রিভিয়াস স্টিমুলাসগুলো আমরা দেখেছি, এগুলো ছিলই নিম্ন আয়ের লোকদের জন্য, কিন্তু এই স্টিমুলাসটা বলা হচ্ছে যে যারা করদাতা, কর পে করে থাকেন তাদের জন্য এই স্টিমুলাস চেক। এই কারণে ওরা বলছে যে ওরা যেই টাকাটা সঞ্চয় করছে, সেভ করছে, সেটা করদাতাদের টাকা, অতএব এই টাকাটা তারাই পাওয়ার যোগ্য, এবং বলা হচ্ছে $5,000 পার হাউজ হোল্ড এই টাকাটা পাবে। এখন যুক্তরাষ্ট্রে কর প্রদানকারী অথবা ট্যাক্স ফাইল করে, আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 170 মিলিয়ন হাউজ হোল্ড। সেখান থেকে যদি 79 মিলিয়নকে দেয়া হয়, 50%-এর কিছু কম টার্গেটেড যারা বেনিফিশিয়ারি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা দিতে হলে ইকোনমিতে যেই প্রভাবটা পড়বে সেটার জন্য বলা হচ্ছে যে এটা আমাদের ন্যাশনাল ঘাটতি যেটা আছে এখন অলমোস্ট 35-36 ট্রিলিয়নের কাছে, সেটাকে কমিয়ে আনতে সাহায্য করবে। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক অপচয় এবং বিদেশি বিভিন্ন জায়গায় ইউএস সরকার টাকা দিয়ে থাকে, যেটা সাধারণ মানুষ, আমেরিকার সাধারণ মানুষ কোনো বেনিফিট পায় না। এরকম টাকাগুলোকে বন্ধ করা হবে। এটাও যদি বন্ধ করা হয়, এটাও কিন্তু একটা বড় ধরনের সঞ্চয়। আর ইদানিং আমরা শুনছি যে সরকারি কর্মচারীদের জিজ্ঞেস করা হয়েছে যে গত সপ্তাহে তোমরা কি কাজ করেছো, কাজের একটা জবাবদিহিতা বা হিসাব চাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিংলি আজকেই 21 জন সদস্য ডোজ টিমের, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, এলন মাস্কের নিজস্ব টিম যে এই তদারকিগুলো করছে, তারা পদত্যাগ করেছে, রিজাইন করেছে,
এবং ওদের রিজাইনের অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে ওরা যেটা করছে এই ডোজ, সেটা হচ্ছে মানুষের মানে জনগণের পার্সোনাল ইনফরমেশন অ্যাক্সেস করার চেষ্টা করছে, যেটা ওরা ঘোরতরভাবে এটার বিরোধিতা করে। এবং আজকে আরেকটা হেডলাইন ছিল, আইসের একজন অ্যাটর্নি যে আইসের পক্ষ হয়ে কাজ করত, সেও রিজাইন করেছে এবং সে তার কারণ দেখাচ্ছে যে আইস ইনহিউম্যানলি যাদেরকে তারা ধরে নিয়ে যায় তাদেরকে হিউম্যান ট্রিটমেন্ট করে না, মানবিকভাবে, অথবা একজন কয়েদিকে যেভাবে দেখাশোনা করার দায়িত্ব সেটা করে না। এটার বিরোধিতা করে সে রিজাইন করেছে। অতএব একটু ক্যাওটিক অবস্থার মধ্য দিয়ে কারেন্ট এই ডোজ পুরা ডিপার্টমেন্ট রান করছে এবং ডোজ ডিপার্টমেন্টটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এটাকে অন্যান্য অনেক ডিপার্টমেন্টের উপর তদারকি করার একটা সুযোগ করে দেয়া হয়েছে, যেটা অনেকেই পছন্দ করছেন না। অন্যান্য ডিপার্টমেন্ট হেডস যারা আছেন তারা মনে করছে যে তাদের যেই একটা সভরেন্টি ছিল, ইন্ডিপেন্ডেন্স ছিল, সেটা তারা লুজ করছে। তো এনিওয়ে, আমার নিজস্ব মতামত হচ্ছে এটা কতখানি সাকসেসফুল হবে জানি না, তবে ডেফিনেটলি এক্সপেক্ট করব ওরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছে যে পরিমাণ টাকা সঞ্চয় করবে সাধারণ মানুষের, সেটা করতে পেরে যেন তারা এই 5,000 পার হাউজ হোল্ড যেটা ডোজ ডিভিডেন্ড হিসেবে দেয়া হবে বলা হচ্ছে, সেটা যেন ওরা করতে পারে। তাদের সাকসেসের দিকেই তাকিয়ে থাকব এবং এর উপর যদি আরও পরবর্তীতে কোনো আপডেটেড ইনফরমেশন থাকে অবশ্যই আমি সেই ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নগুলো থাকবে, ধরুন যে আপনি বললেন যে 79 মিলিয়ন পরিবারকে এই $5,000 পাওয়ার যোগ্য বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এক্ষেত্রে এই হিসাবটা মনে করুন যে এখানে তো আমাদের সিঙ্গেল ফাইলার ট্যাক্স ফাইলার আছে, জয়েন্ট ট্যাক্স ফাইলার আছে, তো একই বাসায় হয়তো থাকে, বাবা মা থাকে, মানে সন্তানও থাকে, বাবাও থাকে, মাও থাকে, যদি আলাদা আলাদা তারা ফাইল করে থাকে, কিন্তু পরিবার তো তাদের একটাই, সেটা কি একটা পরিবার হিসেবে ধরা হবে না যেহেতু তারা আলাদা ইন্ডিভিজুয়াল ফাইল করছে তাদেরকে ইন্ডিভিজুয়াল হিসেবে ধরা হয়ে এই অর্থটি দেওয়া হবে? এই প্রশ্নটি থাকবে। আর ফেসবুকে জেনিফ হাসান, আপনি যদি এই অনুষ্ঠানটি শুনে থাকেন বা আমাকে যদি এই মুহূর্তে শুনে থাকেন, আপনার প্রশ্ন একটি ছিল, ভেবেছিলাম যে আপনার প্রশ্নটির উত্তর দেব কিন্তু সময় নিয়ে, তো আপনি যদি আবার প্রশ্নটি পাঠান তাহলে আপনার প্রশ্নটির উত্তর আমি দেব। আর আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, লাকি বেগম একটি প্রশ্ন করেছে, সেটির উত্তর দিয়ে আপনার কাছে ওই প্রশ্নে যাব। আই হ্যাভ নো এনি কিডস, আই পে এভরি ইয়ার $7,000 to $8,000, সো এনি বেনিফিটস ফর মি? উনি এটুকুই তার প্রশ্ন। ধন্যবাদ মিস লাকি আপনার প্রশ্নের জন্য। এখন পর্যন্ত পুরো ব্যাপারটাই কিন্তু একটু অস্পষ্ট, কারা কোয়ালিফাই করবে অথবা এলিজেবল হবে, কারা এলিজেবল হবে না। তো এই পর্যন্ত যেই সকল তথ্য আমাদের কাছে এসেছে, বেসড অন দ্যাট আপনি এলিজেবল হবেন। যেহেতু আপনি বলছেন প্রতি বছর আপনি $7,000-8,000 আপনি ট্যাক্স পে করে থাকেন বেসড অন ইয়োর ইনকাম, তো আপাত দৃষ্টে মনে হচ্ছে যে আপনি এলিজেবল হবেন ফর দিস ডোজ ডিভিডেন্ড মানি। অনেক ধন্যবাদ লাকি বেগম, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুতরাং আপনার জন্য এটা যদি আমরা সবাই পেয়ে থাকি তাহলে আপনিও পাবেন, এটা সুখবর আপনার জন্য। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু রানা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, অতিথি আছে, দুজনই আমরা শুনবো। রানা ভাই, আমি
আপনার ফেব্রুয়ারি 2 তারিখে ট্যাক্স ফাইল করেছি। জি। তো এখন ইলেকট্রনিক ফাইল করেছি কিনা এটা জানি না। এটা আমরা কাকাতুয়ার থেকে করেছি, পারভেজ ভাইয়ের থেকে। তো এটা কতদিন লাগে এই টাকাটা আসতে একটু মানে এই অ্যাপ পেতে ইলেকট্রনিকে সাধারণত কতদিন লাগে এটাই হচ্ছে। তা আপনার ভাই আপনার ফাইলে কি আর্নড ইনকাম ক্রেডিট আছে? হ্যাঁ, তা তো আছে, হ্যাঁ আছে। জি, আর্নড ইনকাম ক্রেডিট যদি থেকে থাকে, এটা আইআরএস এর কথা যে এই ফাইলগুলো প্রসেস হতে তারা যে ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট নাই তার থেকে বেশি সময় নিবে। অতএব আপনি এক্সপেক্ট করতে পারেন আপনাদের ফাইলগুলো প্রসেসিং এবং রিফান্ড পাওয়া শুরু হবে মার্চ ফার্স্ট উইক থেকে। অর্থাৎ 1 মাসের মতো সময় লাগে। জি, মানে ফাইল করা থেকে, যেহেতু ইলেকট্রনিক ফাইলই আপনি করেছেন, উনি একটি প্রশ্ন হচ্ছিল, উনি হয়তো বোঝেননি, আপনারা তো সাধারণত ইলেকট্রনিক ফাইলই করে থাকেন। তো সুতরাং আপনার এইটি যে রিফান্ডটি আপনি পাওয়ার কথা বা যেটা ভাবছেন সেটা হয়তো যে 1 মাসের মধ্যে, মার্চের তথ্য অনুযায়ী যে ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট থাকবে, আর যেগুলো থাকবে না সেগুলো 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। আর যাদের আর্নড ইনকাম ক্রেডিট আছে ফাইলে, চাইল্ড আছে, EITC যারা পাবে, EITC ক্লেম করা হয়েছে, সেই ফাইলগুলো প্রসেস করবে এন্ড অফ ফেব্রুয়ারি থেকে এবং এই চেকগুলো অথবা ফান্ড ট্রান্সফার শুরু করবে মার্চ ফার্স্ট উইক থেকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আশা করি যে যেহেতু আপনি EITC ক্লেম করেছেন, সুতরাং ধরে নিন যে আজকে তো 25 তারিখ, আর 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো আপনার কাঙ্ক্ষিত অর্থটি পেতে পারেন। আমরা একটু বিরতিতে যাব এবং সেখানে প্রশ্নও রয়ে গেছে। আরেকটি প্রশ্নের উত্তর আমরা একটু দিতে চাই। আব্দুর রহমান সাজেল তিনি বলছেন, অনলি ফর US সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার অর ওয়ার্ক পারমিট হোল্ডার দে ক্যান এলিজিবল, অর্থাৎ ডোজের কথা বলছে। কে প্রশ্নটি করেছেন? আব্দুর রহমান সাজেল। আব্দুর রহমান ভাই, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। ওরা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে এটা কি সিটিজেনদের জন্য, না গ্রিন কার্ডধারীদের জন্য, না ওয়ার্ক অথরাইজেশন যাদের আছে তারাও পাবে কি না। কিন্তু তারা যতখানি বলেছে যে এটা করদাতাদের জন্য, যারা ট্যাক্স ফাইল করে রিফান্ড পায় অথবা কোনো ট্যাক্স পে করে না, রিফান্ড পাওয়া বড় কথা না, মানে ফেডারেল ট্যাক্স পে করে না, তাদের জন্য কিন্তু এই ডিভিডেন্ড, ডোজ ডিভিডেন্ডটা না। আর আরেকটা কথা আমার মনে হলো, একটু আগে যে ভাই ফোন করেছিলেন ওনার রিফান্ড চেক নিয়ে, উনি বোধহয় এখনও পাননি। এখানে একটা তথ্য একটু আমি আপডেট করতে চাই। IRS রিসেন্টলি 6700 এমপ্লয়িকে ছাঁটাই করেছে। ঠিক IRS করে নাই, এটা ডোজ করেছে। এবং ট্যাক্স সিজনের মধ্যে গিয়ে IRS যখন এক্সট্রা হেল্প দরকার হয় সেখানে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে প্রসেস করার জন্য, সেখানে যদি 6700 এমপ্লয়িকে ছাঁটাই করা হয়, IRS এর জন্য কিন্তু এটা একটা বড় আকারের বিড়ম্বনা। এবং এটাও কিন্তু একটা রিজন হতে পারে এবছর যদি কোনো রিফান্ড চেক ইস্যু করতে ওরা সময় নিয়ে থাকে। যেহেতু এটাও একটা, আমরা জানতাম যে ডোজ এসছে এবং ওরা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে এমপ্লয়ি ছাঁটাই করবে, কিন্তু আমাদের আশা ছিল যে ওরা IRS-কে হয়তো ধরবে এপ্রিল 15 পরে গিয়ে, মানে মে মাসে অথবা জুন মাসে গিয়ে IRS-এ হাত দিবে। কিন্তু ট্যাক্স চলাকালীন সময়ে গিয়ে এইভাবে 6700 এমপ্লয়িকে ছাঁটাই করা, এটা IRS-এর জন্য খুব ডিফিকাল্ট, একটু কাজ করার সমস্যা হয়ে যাবে। তো আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। তো আমরা একটু টেলিফোন নিয়ে বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। ধন্যবাদ আমার প্রিয় উপস্থাপক রানা ভাই এবং প্রিয় অতিথি জনাব পারভেজ কাজী। আমার প্রশ্নটি একটু বিপরীতমুখী, যে ইয়েতে ডোজের যে 5000 টাকা ডিভিডেন্ডের কথা বলা হচ্ছে, তো সেখানে যেসব ব্যক্তি হয়তো 5 থেকে 7000 ডলার তারা দিয়ে থাকেন, ট্যাক্স দিয়ে থাকেন, আবার দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তারা EIC
ইআইটিসি বা সিটিসি হিসেবে তারা আবার রিফান্ড পেয়ে থাকেন, যারা রিফান্ড পাচ্ছেন এবং ট্যাক্স দিচ্ছেন তারাও কি সেই ইয়ের আওতায় পড়বেন কিনা? তারা ট্যাক্সও দিচ্ছেন আবার কিন্তু রিফান্ডও পেয়ে যাচ্ছে, এবং দেখা যায় যে কে তো $6,000-7,000 পেয়ে থাকেন রিফান্ড। এটাই আমার প্রশ্ন, তারাও অন্তর্ভুক্ত হবে কিনা এই ডোজ প্রোগ্রামের আওতায়? অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ সানি ভাই, ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন, এবং এই প্রশ্নটা সবসময় অফিসেও উত্তর দিচ্ছি যে এটা স্বাভাবিকভাবেই আসছে যে করদাতারা দেবে, কিন্তু একজন করদাতা কর দেওয়ার পরও উনি কিন্তু কিছু রিফান্ড পেতে পারেন। তো অতএব তিনি কি এই তালিকা থেকে বের হয়ে যাবেন কিনা? এখন পর্যন্ত এটা কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে ডোজ নিয়ে কথা বলাটা এখন পর্যন্ত খুব মানে শক্ত করে কিছু বলা ডিফিকাল্ট। তবে এটুক বলা হচ্ছে যে যারা কোনো কর দেয় না, অনেককেই দেখবেন যে কোনো ফেডারেল ট্যাক্সের জায়গাটা জিরো, মানে ওনাদের যেই ইনকাম এবং যেইভাবে ট্যাক্স ফাইলটা করা হয়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং এগুলো পেয়ে ওনাদের ফেডারেল ট্যাক্সের লাইনটা, আমি ভুলে গেছি লাইন নাম্বারটা কত, বোধহয় 24, ওই লাইনটা দেখবেন জিরো, 1040 সেকেন্ড পেজে। তো ওটা যদি জিরো হয়ে থাকে তো এদের যেই কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে যে ওনারা এলিজেবল হবেন না। কিন্তু এই যে একটু আগে এক ভদ্রমহিলা বললেন যে উনি $7,000-8,000 প্রতি বছর ট্যাক্স পে করে থাকেন, কিন্তু উনি যদি রিফান্ডও পান, অনেকে কিন্তু ট্যাক্স পে করছে। যেমন ধরেন আমার ইনকাম 50,000, আমার ফেডারেল ট্যাক্স কেটে রাখা হয়েছে 10,000, আমি ফাইল করলাম, ধরেন আমি সিঙ্গেল অথবা আমি হাজব্যান্ড ওয়াইফ দুজন, আমি ফাইল করলাম, আমি $3,000 ফেরত পেলাম, আমার ফেডারেল ট্যাক্স কাটা হয়েছিল 10,000, এর অর্থ হচ্ছে আমি 7,000 ফেডারেল ট্যাক্স পে করলাম, আমি 3,000 রিফান্ড পেতে পারি, কিন্তু আমি কিন্তু ট্যাক্স পে করে রিফান্ড পেয়েছি। রিফান্ড মানে আমি আমার টাকাই ফেরত পেয়েছি, সরকার আমাকে কিছু দেয়নি। অতএব আমি ডেফিনেটলি এলিজেবল হব এই যেই ডোজ ডিভিডেন্ডের কথা বলা হচ্ছে। আমি জানি না সানি ভাই এটা যদি পরিষ্কার হয়ে থাকে, আবারও বলি, আমি আমার ওয়াইফ জয়েন্ট ফাইল করছি, আমার ইনকাম হাইপোথেটিক্যালি আমি কিছু নাম্বার দিচ্ছি বোঝার সহজ করার জন্য বোঝাটা, আমার 50,000 টাকা আমার ইনকাম, অ্যানুয়াল ইনকাম, 10,000 টাকা আমার ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হয়েছে, আমি ট্যাক্স ফাইল করার পর দেখা গেল আমি 3,000 টাকা ফেরত পেয়েছি, এর অর্থ আমি 7,000 কিন্তু ফেডারেল ট্যাক্স দিলাম, যেহেতু 10,000 আমার ফেডারেল ট্যাক্স উইথহেল্ড ছিল, আমি রিফান্ড পেতে পারি কিন্তু আমি ট্যাক্স দিয়েছি 7,000, অতএব আমি এই কর্মসূচির আওতায় থাকব। আমি জানি না আপনাকে বুঝাতে পারলাম কিনা, আমি চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ। আরও অনেকগুলো প্রশ্নই আমাদের ফেসবুকে আছে, আমরা নেব। জেনিফ হাসান, আপনার প্রশ্নটিও অনেকগুলো ইমেল মানে ফেসবুকে প্রশ্ন আসার কারণে আপনার প্রশ্নটি চলে গেছে। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি এবং দুঃখ প্রকাশ করছি, আপনার প্রশ্নটি আবার একটু পাঠান যাতে বিরতির পরেই আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, বিরতির আগে বলেছিলাম আরও দু একজন দর্শক আমাদের আমাদের ফেসবুকে প্রশ্ন রেখেছেন। জেনিফ হাসান দিয়ে আমরা শুরু করতে চাই যে F1 স্টুডেন্ট যারা ওপিটি এবং সিপিটিতে ওয়ার্ক পারমিট পেয়ে 2024 সালে কাজ করেছেন এবং তারা ইউএসএতে 5 বছরের কম সময় ধরে আছেন, তারা কি 1040 অর্থাৎ 1040 ফাইল করবে নাকি 1040 এনআর ফাইল করবে? 1040 আর 1040 এনআর কোনটা ফাইল করবে? ওপিটি অথবা সিপিটিতে ওয়ার্ক পারমিট পেয়ে 2024 সালে কাজ করেছেন এবং তারা ইউএসএতে 5 বছরের কম সময় ধরে আছেন, তারা কি 1040 ফাইল করবে নাকি 1040 এনআর ফাইল করবে? ওনারা দুটাই করতে পারেন। আচ্ছা, ইদার 1040-তে অথবা 1040 এনআর দুটোই করতে পারেন। অনেকে যারা পার্মানেন্টলি এদেশে থাকবে বলে চিন্তা করে তারা কিন্তু 1040 করার চেষ্টা করে,
তারা চায় যে তাদের সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্সগুলো কাটা হোক এবং উনি আলটিমেটলি এই দেশে থেকে যাবেন, অতএব এগুলো অ্যাকুমুলেট হতে থাকুক এগুলোর ক্রেডিট। আবার অনেকে চায় যে 1040 এনআর করতে। এটা অনেক সময় আমরা ওনাদের ইনকাম, ওনাদের কতজন ফ্যামিলি মেম্বার এখানে আছে, F2-তে ওনাদের পরিবারের অন্যান্য সদস্যরা আছে কি না, এবং ব্যক্তির বিশেষ অবস্থান বুঝে আমরা পরামর্শ দিয়ে থাকি। অনেক ধন্যবাদ জনাব জেনিব হাসান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ আমিন লিখেছেন, ইজ দেয়ার এনি ইনকাম লিমিট ফর জয়েন্ট ফাইলিং হু হ্যাজ 3 kids আন্ডার 18 years টু গেট ডোজ ডিভিডেন্ড? ভাই, এটা অনেক কঠিন প্রশ্ন, এই কারণে যে ইনকামের কোনো লিমিট নেই। ইনকাম কুড বি লিমিটলেস। আপনি ডোজ বেনিফিট পাওয়ার জন্য আপনি মানে 3 জন চাইল্ড আছে, আপনি আর্নড ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলো যদি বাদ দিতে হয়, শুধুমাত্র চাইল্ড ট্যাক্স ক্রেডিট যদি বাদ দিতে হয়, 3 জন চাইল্ড 16 বছর অথবা এর নিচে হলে আপনি 6,000 টাকা ক্রেডিট পাবেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এই 6,000 টাকা ক্রেডিট বাদ দিতে হলে এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ যখন জয়েন্ট ফাইল করবেন 30,000 প্রথম ডিডাকশন পাবেন এবং 6,000 আপনার ট্যাক্স লায়াবিলিটি হতে হবে অ্যাটলিস্ট 14-15,000, মানে 6,000 ক্রেডিট বাদ দেওয়ার পরও আপনি 7-8,000 ট্যাক্স পে করছেন। যদি সেই অঙ্কে পৌঁছাতে চান তাহলে আপনার ইনকাম হতে হবে এস্টিমেটেড 1,20,000-25,000। ওনার যেটা প্রশ্ন, আমাদের হাতে সময় কম, যেটা প্রশ্ন তার উত্তরে আসে যে এই ডোজের যে আওতায় যে পরিকল্পনায় যে $5,000 পরিবার প্রতি পাওয়ার কথা, সেক্ষেত্রে ইনকামের কোনো লিমিট আছে কিনা, এই ধরনের কোনো শর্ত বা কোনো কিছু? যত উপরে যাবে তত বেশি ভালো হবে, কারণ এটা আপনি বলেছেন যে যাদের ইনকাম কম তারা পাবে না, যারা ফেডারেল ট্যাক্স দেয়নি তারা এটা পাবে না। এই পর্যন্ত সেটাই আছে শর্তের মধ্যে। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রত্না রুজারিও, আমি নিউ ইয়র্কে থাকি। জি। তো আমি জানতে চাচ্ছিলাম আমি তো ট্যাক্স ফাইল করে ফেলছি, জি, তো এখন কি আবার 5,000 টাকা দিবে, ওটা কি আমি পাবো কিনা? জি, আপনি কি বুঝতে পারছেন প্রশ্নটা? ঠিক মতো বুঝতে পারেন? আপনি ট্যাক্স ফাইল করে ফেলেছেন এবং আপনি যে ডোজ ডিভিডেন্ড $5,000 দেয়া হবে সেটা পাবেন কিনা, সেটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আপনি কি সিঙ্গেল? না না, আমার একটা ছেলে আছে, আমার ছেলের বয়স 21 বছর। আচ্ছা, আপনার ছেলে আপনার ফাইলে ডিপেন্ডেন্ট। আপনার ইনকাম কত ছিল? 30,000। 30,000। এই মুহূর্তে যে সকল তথ্য আমরা পেয়েছি এতে মনে হয় না যে আপনি এই ক্রেডিটের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, কিন্তু এটা চূড়ান্ত নয়। এখন পর্যন্ত ভেঙে ভেঙে ইনফরমেশন আসছে, পরবর্তীতে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কারা পাবে কারা পাবে না। এটা খুব টু আর্লি টু সে যে আপনি পাবেন না অথবা আপনি পাবেন। তো অর্থাৎ এখনো আমরা কিছুই নিয়ম কানুন কিছুই আমাদের হাতে নেই, কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। মেইন স্ট্রিম যেগুলো মিডিয়া আছে সেটার প্রেক্ষিতে আমরা আলোচনা করছি। এখনো এটি সম্পর্কে বিস্তারিত বলার মতো সময় হয়তো আসেনি। তো আমরা যে প্রশ্নটা করেছিলাম যে এই যে 79,000 যেটা 79 মিলিয়ন 79 মিলিয়ন যে ট্যাক্স ফাইলার এটা পাবে বলে আপনি তথ্য দিলেন, সেক্ষেত্রে যেটি প্রশ্ন রেখেছিলাম যে এখানে সিঙ্গেল যারা ফাইল করেন বা যারা এই জয়েন্ট ফাইলার যারা আছেন এবং এই হিসেবে একই বাড়িতে বাবা মা আছে, সন্তানও আছে, কিন্তু পরিবার আলাদা আলাদা তারা ট্যাক্স ফাইল করছে কিন্তু থাকে এক জায়গায়, সেক্ষেত্রে কি এটা কি একটা পরিবার ধরা হবে, না প্রত্যেকের ইনকামই যদি বেশি থাকে কি তারা প্রত্যেকেই পাবে? ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, প্রশ্নটি আপনি করেছিলেন এবং প্রশ্নটা আমাদের কমিউনিটির জন্য এক উত্তর, অন্য কমিউনিটির জন্য কিন্তু আরেক উত্তর। তবুও আমি টেকনিক্যালি এটুকু বলতে চাই যে যখন বাবা মা ফাইল করছে
এবং ফাইলে যদি তাদের একজন দুইজন ডিপেন্ডেন্ট থেকে থাকে তো এটাকে একটা হাউজ হোল্ড ধরা হয়, এবং সেই বাসাতেই আরেকজন হয়তো থাকে টেম্পোরারিলি, হয়তো তার বড় ছেলে অনেক টাকা আর্ন করে, সে ইন্ডিপেন্ডেন্টলি ফাইল করে, ওটাকে আমরা ওই ফাইলটাকেও আরেকটা হাউজ হোল্ড ধরে নেই, যদিও টেকনিক্যালি এটা ওয়ান হাউজ হোল্ড, সিঙ্গেল হাউজ হোল্ড, কিন্তু ফাইল যেহেতু ডিফারেন্টলি করা হচ্ছে, একই ঠিকানা ব্যবহার করে বাবা ফাইল করছে, বাবা মা হয়তো ছোট ছেলেটিকে নিয়ে ফাইল করছে, আর বড় ছেলে সে হয়তো একাই ফাইল করছে, এখানে ট্যাক্সিং পারপাজে দুটো হাউজ হোল্ড হলো, আচ্ছা, নট এ সিঙ্গেল হাউস। তাহলে তার মানে সেক্ষেত্রে পাওয়া যাবে, এটাই হলো আপনার। রানা ভাই যদি সুযোগ দেন আমি বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন 30 সেকেন্ডে বলবেন, আমাদের হাতে সময় নেই। জি, আমি খুব সংক্ষেপে বলবো। বিওআইআর নিয়ে আমরা গত ডিসেম্বর থেকে একবার শুনছি ফাইল করতে হবে, আবার শুনছি এটা পোস্টপন্ড হয়ে গেছে, আবার শুনছি ফাইল করতে হবে, আবার পোস্টপন্ড হয়েছে, এবার থার্ড টাইম আবার আইআরএস সে তাদের পক্ষে রায় আনতে পেরেছে এবং বিওআইআর কে সাবমিট করতে হবে 21শে মার্চের মধ্যে। অতএব যে সকল বিজনেস এটার আওতায় বেনিফিশিয়ারি ওনার যারা আছেন তাদের বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্টিং এটা ফিনসেনের অধীনে গিয়ে আপনারা প্লিজ 21শে মার্চের মধ্যে আমি দুঃখিত, এটা রিপোর্ট করতে হবে, আপনারা রিপোর্ট করবেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে আমাদের হাতে সময় নেই, সময় থাকলে ডোজ এবং এটা নিয়ে আরও অনেক প্রশ্ন হয়তো করতে পারতাম, কিন্তু সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানো কঠিন, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আজকে আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, সত্যি আমরা ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মূল কথা যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে যে পরিবার প্রতি $5,000 ডোজ স্টিমুলাস চেক, এটা কারা পাবেন, কখন পাবেন বা কি কি শর্তে পাবেন। আসলে এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ এত বড় একটি সিদ্ধান্ত নিতে কংগ্রেসের অনুমোদন লাগবে। সেক্ষেত্রে ডেমোক্রেটরা আদৌ এই প্রস্তাবে রাজি হবে কিনা বা এটা আদৌ পাশ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমরাও আমাদের কমিউনিটিকে জানানোর জন্য আজকে আমরা মনে করেছি এটি জানানো দরকার, তাই আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।